লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি, ঢলের পানিতে ফেনীর দক্ষিণাঞ্চলের জনপদে চরম ভোগান্তি। আশ্রয়ের জন্য ছুটছে হাজারো মানুষ। আমরা কোন দিকে যাই কোন জায়গা নাই, আশ্রয় কেন্দ্র জায়গা নাই, আঙ্গ এক বুখানি করে বৃষ্টি হয়েছিল কেউ আসে নাই। মসজিদের উপরে রাখছে মানুষ, দোতলা তিনতলার উপরে, কারো বাড়ির ছাদের উপরে, কোনো পানি যায় না এখানে। ফেনীর দুর্গম গ্রামে চরম খাদ্য সংকট, সদর হাসপাতাল যেন আশ্রয় কেন্দ্র। 4-5 দিন পর এসেছেন দুজন চিকিৎসক। ঘরবাড়ি সব ডুবে গেছে, পাশের বাড়ি থেকে আইছি। এখানে অনেক পানি, সবাই টালা মারে সব পানি উঠছে, তো এখানে জায়গাতে এখানে আশ্রয় নিয়েছে। কোনো খাওয়া ভাই কিনা কালকে খেলে একটা ফোল্ডা আইছি, এই ছোট্ট একটা ফোল্ডা আছে, কোনো খাওয়া ভাই। সরকার পতনের দিন খুলনা বেতার কেন্দ্রে তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। পুড়ে ছাই 54 বছরের নথি, অমূল্য সম্পদ। এখনো বন্ধ সম্প্রচার কার্যক্রম। কুড়িগ্রাম সদর সমাজসেবা অফিসে অসাধু কর্মচারীদের সিন্ডিকেট, পুনর্বাসন তালিকা ও উপবৃত্তি নিয়ে 9-6 ভিক্ষুক সাজিয়ে তুলে নেওয়া হয় ভাতা। শরীয়তপুরের কাঁচা বাজারে নৈরাজ্য, নেই কোনো তদারকি। পাইকারি থেকে দ্বিগুণ দামে খুচরায় বিক্রি হচ্ছে সবজি। ধর্মীয় আচার অনুষ্ঠানেই সীমাবদ্ধ জন্মাষ্টমীর উৎসব। বন্যার্তদের সহায়তায় বেশিরভাগ জেলায় হচ্ছে না শোভাযাত্রা। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্যই আমরা এবছর র্যালিটা বন্ধ রেখেছি। দেশের এই সমস্ত সবকিছু ভালো হয়ে যাক, এটাই ভগবান শ্রীকৃষ্ণের কাছে আজকে জন্মাষ্টমীতে এটাই চাওয়া। এই অর্থটি যাতে আমরা বন্যা দুর্গত মানুষদের তাদের সেবায় আমরা উৎসর্গ করতে পারি, তাদের সেবায় সম্পৃক্ত হতে পারি। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আমি জান্নাতুল কলি আছি। এতক্ষণ দেখছিলেন সংবাদের শিরোনাম। ভয়াবহ বন্যার কবলে লক্ষ্মীপুর। গতকালের তুলনায় পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার 5 উপজেলার বেশিরভাগ এলাকা এখন পানিতে তলিয়ে। দুর্গত এলাকায় খাদ্য এবং বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বানের জলে প্লাবিত হয়েছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলাও। পানিবন্দী হয়ে পড়েছেন অর্ধলক্ষাধিক মানুষ। লক্ষ্মীপুর জেলার বেশিরভাগ এলাকায় এখন তলিয়ে আছে বানের জলে। কোনো কোনো জনপদ ডুবে আছে 4 থেকে 6 ফুট পানিতে। পানিবন্দী অন্তত 8.5 লাখ মানুষ। পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, একদিকে টানা বৃষ্টি, আরেকদিকে নোয়াখালীর বন্যার পানি রহমতখালী ও ডাকাতিয়া খাল হয়ে ঢুকছে লক্ষ্মীপুরে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। আগে থেকে দুর্গত এলাকাতেও বাড়ছে পানির উচ্চতা। কমলনগর আর রামগতি উপজেলায় বন্যার পাশাপাশি বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে জোয়ারের পানির কারণে। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন প্রায় 30,000 মানুষ। দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা দেয়া হলেও তা অপ্রতুল বলে জানিয়েছেন স্থানীয়রা। আমার বাড়িতে পানি উঠে অবস্থা একবারেই খারাপ। আমার খাড়ের উপরে পানি উঠছে, যার কারণে এখন আমি আশ্রয়কেন্দ্রের দিকে যাইতেছি মালামাল লই। মানুষের খাওয়া দাওয়া, চলাফেরা ইত্যাদি অনেক সমস্যা দেখা দিচ্ছে দিন দিন। চাঁদপুরে ডাকাতিয়া নদীর পানি উপচে প্লাবিত হয়েছে শাহরাস্তি উপজেলার নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 50,000 মানুষ। খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। রাঁধা বাড়িলে থাকা খানা লরে বাবা সমস্যা দামে দালে ছোট মোটো আমরা বহুত কষ্টে আছি। আশ্রয় কেন্দ্র জানা কেন না যাইতেছি না, গরু আছে এখন এডিও নিয়ে রাখবো কই, রাখার তো আর ওইখানে জায়গা নাই। বন্যার পানি নেমে যাওয়ার 5 দিন পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্ট দিয়ে পুরোদমে পাসপোর্টধারী যাত্রী পারাপার শুরু হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত বেইলি ব্রিজ ও সড়ক সংস্কার না করায় আখাউড়া আগরতলা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বিকল্প পথে পিকআপ ও ছোট বাহনে সীমিত পরিসরে বিভিন্ন পণ্য ভারতে রফতানি করা হচ্ছে। দিন আগে আসছিলাম, আসে দেখি বন্ধ। তারপর 3 দিন ধরে এখানে, আজকে সারলই মারতে এখন যাচ্ছি। ইমিগ্রেশন ভবনের সফটওয়্যার সার্ভার যে লাইনগুলো আছে এগুলো বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় অকেজ হয়ে যায়। আজকে আমরা ঢাকা থেকে ইমিগ্রেশন এক্সপার্টরা এসে এগুলো মেরামত করার পর আজকে ইমিগ্রেশন কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।
এদিকে মৌলভীবাজারে দুর্গত এলাকা থেকে বানের জল নামলেও কমেনি ভোগান্তি। ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামত নিয়ে দুশ্চিন্তায় দরিদ্র মানুষ। বন্যায় প্রায় 30,000 হেক্টর জমির আউশ, আমন ও সবজি নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। জাহিদ হাসান, যমুনা নিউজ। লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনিস কবির। আনিস, একটু জানাবেন লক্ষ্মীপুরের আবহাওয়া পরিস্থিতি এখন কেমন? আর প্রতিবেদনে আমরা দেখাচ্ছিলাম যে বৃষ্টিতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে, সে ব্যাপারে সর্বশেষ কি তথ্য আছে জানাবেন। একই সাথে দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা ঠিকমতো পৌঁছাতে পারছেন কিনা সে তথ্য আমাদেরকে একটু জানাবেন। কলি, আসলে আপনাকে যেটি জানিয়ে রাখি যে বেলা যতই গড়াচ্ছে ততই কিন্তু বন্যার পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তবে একটু আবহাওয়ার কথা যেটি বলেছেন যে গতকালকে রাত্রে থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তবে এখন ঘন্টাখানেক একটু বৃষ্টি কমলেও কিন্তু এখন আবার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। তবে এদিকে বৃষ্টির কারণে কিন্তু স্থানীয়রা যেভাবে জোয়ার পানি বসছে এবং বন্যার নোয়াখালী থেকে যে পানিগুলো আসে লক্ষ্মীপুরে কিন্তু আসছে। আমি এখানে আপনাকে যেটি দেখানোর চেষ্টা করি যে এখানে আমার পিছনে যে পানি রয়েছে ঘরগুলোর ঘরের ভিতরে বুক পরিমাণ পানি রয়েছে, আর আমার কোমর পর্যন্ত পানিতে আমরা দেখে বর্তমানে অবস্থান করতেছি। আর লক্ষ্মীপুরের যে বর্তমানে যে পরিস্থিতি প্রতিনিয়তই কিন্তু পানি বাড়তেছে, যার কারণে কিন্তু স্থানীয়দের মাঝে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হচ্ছে। নতুন করে এলাকা প্লাবিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে মানুষের ঘরে যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলো কিন্তু তারা ডুবে রয়েছে। প্রতিটি মানুষের ঘরের ভিতরে যে তাদের যে আসবাবপত্র রয়েছে সেগুলো তারা খাটের উপরে রেখে তারা অন্যত্র আশ্রয়কেন্দ্রে চলে গেছে। সেই আশ্রয়কেন্দ্রে গিয়ে কিন্তু তাদের সেখানে ঠাঁই মিলছে না, কারণ সেখানে গিয়ে তাদের যেই বাসস্থান সেই আশ্রয়কেন্দ্রে গিয়ে অনেক জায়গায় আশ্রয়কেন্দ্রগুলো পানি উঠে গেছে, যার কারণে মানুষ কিন্তু পানিবন্দী অবস্থা পড়ে আছে, আমরা সেইখানেও দেখতে পাচ্ছি। আর এদিকে যে জেলা দুর্গত এলাকা যে দুর্গত এলাকাগুলো রয়েছে সেই দুর্গত এলাকাগুলোতে এখন পর্যন্ত ত্রাণ সহায়তা পৌঁছানো সম্ভব হচ্ছে না, কারণ যে পানির কারণে এবং রাস্তাঘাট যেগুলো রয়েছেন সেগুলোর কারণে কিন্তু মানুষ সেইখানে পুষতে পারছে না, যার কারণে মানুষ কিন্তু খুবই এক ধরনের হতাশ অবস্থা পড়ে আছেন যে শুধু হাহাকার করছেন। এই যে আমি আপনাকে যদি আরেকটু একটা ঘর দেখানোর চেষ্টা করি যে এই ঘরটিতে যারা রয়েছেন তাদের ঘরে কিন্তু আশ্রয়কেন্দ্রে সবাই কিন্তু চলে গেছেন, কিন্তু এখানে তাদের যে জিনিসপত্র রয়েছে খাটের উপরে যে জিনিসপত্র সেগুলো কিন্তু খাটের উপরেই কিন্তু তাদের পানিগুলো কিন্তু তাদের সেখানে পড়ে আছে, কারণ যে খাটের হয়তো বা দেখা গেছে আর কিছুক্ষণ যদি বন্যা পানি বাড়তে থাকে সেই পানিতে কিন্তু তাদের যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু তাদের ভিজে যাবে। এতে করে কিন্তু তারাও এক ধরনের আতঙ্কিত রয়েছেন। তারা বলছেন যে তাদের যে নিজস্ব যে জিনিসপত্র রয়েছে সেইগুলো তারা নিয়ে যেতে পারেন নাই, তবে জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তারা এসে মাঝে মাঝে দেখে যাচ্ছেন, দেখে তাদের সেই আশ্রয়কেন্দ্রে এসে এবং ঘুরে যাচ্ছেন এবং স্থানীয়দের মাঝে যেই বন্যা ত্রাণ দেওয়ার কথা রয়েছে সেই ত্রাণের জন্য জেলা প্রশাসক বলছেন যে বন্যা দুর্গত এলাকার জন্য পর্যাপ্ত পরিমাণ ত্রাণ রয়েছে এবং দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য সর্বত্র সহযোগিতা করছেন তারা। কলি, ধন্যবাদ আপনাকে আনিস। ছাগলনাইয়া, পরশুরাম এবং ফুলগাজী সহ বন্যা কবলিত এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। এটি স্বস্তির খবর হলেও দুঃখ হয়ে এসেছে ফেনীর দক্ষিণাঞ্চলের গ্রামগুলোর জন্য। ঢলের পানিতে প্লাবিত হয়েছে বেশ কিছু গ্রাম, আশ্রয়ের জন্য ছুটছে হাজারো বানভাসী মানুষ। এমনই বেশ কয়েকটি গ্রামের খবর জানবো আল আমিন শিকদারের রিপোর্টে। ছবি তুলেছেন আরেক সহকর্মী সাইদুর রশিদ অভিন। ভেলায় চেপে যে গ্রামটিতে ঢুকছি সেই গ্রামটি দাগনভূঞার মাসিমপুর গ্রাম। এই গ্রামের শতাধিক পরিবার এখন পানিবন্দী। গ্রামটির যত দূর চোখ যায় শুধু পানিতে ডুবে থাকা ঘরের দৃশ্য। কয়েকদিন আগেও শুষ্ক এই গ্রামের রাস্তায় এখন বুক সমান পানি। ডুবে আছে পানির কল, বিশুদ্ধ পানির খোঁজে কলসি নিয়ে ছুটছেন গ্রামের নারীরা। এই গ্রামে কোনো মানুষ নেই, এখন যারা উঁচু জায়গাতে যায় কোনো রকম অবস্থানে আছে, তারপরে এখন কোনো মানুষ এদিকে আর কোনো পাইছি না, খুঁজি পাচ্ছি না। এই গ্রামের বানভাসী মানুষগুলো ঘরে তালা মেরে ভেলায় চেপে ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। কেউ আবার আশ্রয় নিয়েছে আশপাশের উঁচু ভবনে। আমাদের ঘরবাড়ি সব ডুবে গেছে, পাশের বাড়ি থেকে আইছি। এখানে অনেক পানি, সবাই টালা ফ্লোর মারে সব পানি উঠছে, তো এখানে জায়গাতে এখানে আশ্রয় নিয়েছে, এখানে আমরা সবাই আছি। এদিকে ত্রাণ না আসায় গত 5 দিন ধরে অনাহারে এই গ্রামের বেশিরভাগ মানুষ। অভিযোগ, শহরের কাছে হওয়ায় তাদের খবর নিচ্ছে না কেউ। এসব গুনে এখানে যার গই আঙ্গো কাছে কোনো কিছু আইগের তাইগের না, আন্ডা অনেক কষ্ট করি এর ঘরে দুয়ারে পানিতে আন্ডা ডুবি রয়েছি, কোনো খাওয়া পাই না। কালকে খেলে একটা ফোল্ডা আছি, এই ছোট্ট একটা ফোল্ডা আছে, কোনো খাওয়া পাই না। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত দুর্গম জনপদে ত্রাণ নিশ্চিতে সমন্বয় করার কথা জানান
ফেনীর জেলা প্রশাসক। অনেক সময় ত্রাণের সাথে অতিরিক্ত মানুষ চলে আসে, যে কারণে আমাদের ত্রাণ বিতরণে কিছুটা বিঘ্ন হয়। আমি অনুরোধ করব জেলা প্রশাসনের পক্ষ থেকে যারা বিভিন্ন প্রান্ত থেকে ত্রাণ বিতরণে আমাদেরকে সহযোগিতা করছেন, তাদের মধ্য থেকে যদি লোকবলটা একটু কম থাকে তাহলে আমাদের আসলে জেলা পর্যায়ের ম্যানেজমেন্টটা ভালো থাকে। ঢলের পানিতে এখন মাসিমপুরের মতো দাগনভূঞার, সিলোনিয়া, আমিরগাঁও, জয়লস্কর সহ প্লাবিত ফেনীর দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ জনপদ। দাগনভূঞার বেশিরভাগ গ্রামগুলোর চিত্র এখন এমন, তারা কেউই ঘরে থাকতে পারছে না, যাচ্ছে নিরাপদ আশ্রয়ে। তবে তাদের প্রধান অভিযোগ, এখন পর্যন্ত তাদের কাছে পৌঁছেনি কোনো ত্রাণ সহায়তা। সমন্বয় করে ত্রাণ যেন তাদের কাছে আসে, এটাই তাদের দাবি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, দাগনভূঞা, ফেনী। দর্শকের পর্যায়ে কুমিল্লার বন্যা পরিস্থিতি সম্পর্কে কিছু তথ্য জানাতে আমাদের সহকর্মী খোকন চৌধুরী আমাদের সঙ্গে যোগ দেবেন। খোকন, একটু জানাবেন কুমিল্লায় বন্যা পরিস্থিতির সবশেষ কি তথ্য আপনার কাছে আছে? একই সাথে দুর্গত অঞ্চলগুলোতে ত্রাণ পৌঁছানোর ব্যাপারে নতুন কোনো তথ্য থাকলে আমাদের জানাবেন। কলি, আসলে বরাবরই আমরা বলে আসছিলাম যে বিশেষ করে কুমিল্লার যে গত কয়েকদিনের বন্যায় বেশ কয়েকটি উপজেলা কিন্তু বেশি আক্রান্ত হয়েছে। এর মধ্যে আমরা যদি বলি 14 গ্রাম উপজেলা, নাঙ্গলকোট উপজেলা, বুড়িচং উপজেলা, এইসব এলাকায় কিন্তু সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে। তবে এখন ওই দিকে যদিও কিছুটা পানি কমের দিকে, কিন্তু এর সঙ্গে সঙ্গে কিন্তু পানি বাড়তে শুরু করছে আশেপাশের উপজেলাগুলোতে। গতকাল রাত থেকেই কিন্তু আসলে পানি বৃদ্ধি পেয়েছে ব্রাহ্মণপাড়া উপজেলায়। আমরা আসলে এইসব অঞ্চল আজকে চষে বেরিয়েছি। যেটুকু আসলে আমাদের নজরে এসেছে, আসলে সড়ক দিয়ে কিছু কিছু জায়গায় গেলে কিন্তু মনে হয় না যে আসলে একটু ভিতরেই কিন্তু কোমর সমান বা তারও অধিক পানি জমে আছে। অর্থাৎ মানুষ কিন্তু প্রায় এই উপজেলায় 2,30,000 লোকের বসবাস, এর মধ্যে কিন্তু প্রায় 1.5 লক্ষাধিক মানুষ কিন্তু ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়েছে। ফলে আসলে মানুষের এক ধরনের চরম দুর্ভোগের মধ্যেই রয়েছেন। এরা কিন্তু আসলে অনেকেই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে যাচ্ছেন না, কারণ আসলে ইতিমধ্যে কিন্তু এই এলাকাটিতে বেশি ডাকাত আতঙ্ক দেখা যাচ্ছে। অর্থাৎ বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া এইসব এলাকাগুলোতে কিন্তু আসলে বিশেষ করে সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে বেশি ডাকাত আতঙ্ক দেখা দিয়েছে। ফলে অনেকেই তারা ঘর ছেড়ে যেতে যাচ্ছেন না। তবে তাদের এখন যে উদ্ধারের বিষয়টি যদি বলি, তারা মনে করছেন যে আসলে এই মুহূর্তে তাদের যে সহায় সম্বল সেটি হারাতে চান না। তারা চাচ্ছেন যে এই মুহূর্তে তাদেরকে যে অন্তত খাবারের পাশাপাশি যাতে জরুরি ওষুধপত্র যেগুলো রয়েছে সেগুলো যাতে পৌঁছে দেওয়া হয়। তবে এখানে কিন্তু যারা দূর দূরান্ত থেকে ত্রাণ সামগ্রী নিয়ে আসছেন, তারা কিন্তু আসলে অনেকটা নৌকার অভাবে এবং বিশেষ করে দুর্গম এলাকাগুলিতে যে যাওয়ার অসুবিধা হওয়ার কারণে কিন্তু দুর্গম এলাকাগুলো কিন্তু আসলে বরাবরই ত্রাণ থেকে তারা ত্রাণ পাচ্ছেন না পর্যাপ্ত। ফলে এদের কিন্তু জরুরি ভিত্তিতে নৌকা বৃদ্ধি করে কিন্তু আসলে এদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছানো জরুরি, এবং পাশাপাশি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ আসলে জরুরি যে ওষুধপত্রগুলি রয়েছে সেটি কিন্তু এখন জরুরি হয়ে পড়েছে। ধন্যবাদ আপনাকে খোকন। এক সপ্তাহ ধরে জলবন্দী ফেনী সদর হাসপাতাল এখন অন্ধকার ভূতের এক বাড়ি। 6 দিনে পানি নেমেছে খুব সামান্য, নেই বিদ্যুৎ, বন্ধ পরীক্ষা নিরীক্ষা। রোগীদের অভিযোগ 5 দিন বাদে রোববার ডাক্তার এসেছেন মোটে 2 জন। দূরের এলাকার মানুষের ভিড়ে হাসপাতাল এক রকমের আশ্রয় কেন্দ্র। অভাব দেখা দিয়েছে নিরাপদ খাবার, পানি আর প্রয়োজনীয় ঔষধের। ফেনী থেকে আরো জানাচ্ছেন তাজুল ইসলাম, ছবি তুলেছেন রাকিবুল ইসলাম। পৃথিবীবাসীর সাথে তার পরিচয় 17 দিনের। এরই মধ্যে সে পেয়েছে নাম আলিফা ইসলাম আরোহী। আরও দিন কয়েক আগে তার মা ছাড়পত্র পেলেও বন্যার পানির তোড়ে আর ফেরা হয়নি। বন্যার কারণে এখন যাইতাম পারি না, তবুও এখন তো পানি একটু কমে দেন। ডাক্তার, বড় ডাক্তার আইলে ওর সিলেটা কাটবো, কাটি কি রিলিজ করে দিব না, এটা থাকতে হবো, এই জন্য আমরা বসে রয়েছি। ফেনীর বন্যার সবচেয়ে ভয়াবহ 5 দিনে সদর হাসপাতালে জন্মগ্রহণ করেছে 28 জন শিশু। পানিবন্দী এই সময়ে অসুস্থ হয়ে হাসপাতালে আসা বেশিরভাগই শিশু। তবে ডাক্তার সংকটে তাদের চিকিৎসা চলছে কোনো মতে।
বুধবার অপারেশন হয়েছে, মানে বৃহস্পতিবারেও খুব বৃষ্টি পড়তেছিল, যার কারণে পরিস্থিতি এমন হয়ে গেছে যে যেতে পারেনি। 8 দিন আমার ছেলের জ্বর, খিচেনি উঠে গেছে, এখানে খিচেনি আগে খিচেনি ছিল হালকা ছিল, খিচেনির ওষুধ খাবাই এদিন গিয়ে খুলে জ্বর ঠেলা কাটতে কাটতে হাতের বেলা রোজা যায় না, ডাক্তার নাই, কেউ নাই। রোগীদের অভিযোগ গেল 3-4 দিনে হাসপাতালে আসেননি কোনো চিকিৎসক। হাসপাতালে গিয়ে দেখা মিলেছে মাত্র 2 জন ডাক্তারের। তবে সংকটের এই সময়ে রোগীদের পাশে ছিলেন নার্সরা। যা পারছি, যেভাবে পারছি, অন্ধকার তো আছে, ওটা তো আছে, যেভাবে পারছি আমরা রোগীদের সেবা দিছি, ডেলিভারিও করছি। রোগী তো আসতেছে, রোগীতে ঝড়ের মধ্যেও রোগী আসছে, তারপর আমরা এগুলা যেখানে 3 জনে কাজ করতাম সেখানে 1 জনের কাজ। হাসপাতালে রোগীদের সার্বিক সহায়তায় যোগ দিয়েছেন বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক। যে কোনো কাজে সবার পাশে থাকছেন তারা। আমরা বরিশাল থেকে টোটাল 4 জন আসছি, যারা ডিজাস্টার রেসপন্স টিমের হয়ে, যাদের পূর্ববর্তী অভিজ্ঞতা আছে ডিজাস্টারে কিভাবে কাজ করতে হবে এবং উদ্ধার কাজের জন্য। তবে চিকিৎসকরা বলছেন জলবন্দী থাকার কারণেই ডিউটিতে আসতে পারেননি তারা। সেবা কার্যক্রম স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা তাদের। চরম দুর্ভোগ, আসলে রোগীদের আমাদের স্বাস্থ্য ব্যবস্থা টোটালি ভেঙে পড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আশেপাশে ফার্মেসিতেও কোনো ধরনের হেল্প করতে পারছে না, ঠিক আছে। যে ওষুধগুলো সবগুলো আমাদের স্টোর থেকে শুরু করে সব কিছু, মানে ওষুধের যে স্টকগুলো আছে সেই স্টকগুলো আসলে এখন ঠিক নাই। ভর্তি থাকা রোগীরা বলছেন এই মুহূর্তে তাদের সবচেয়ে বেশি প্রয়োজন নিরাপদ পানি আর জীবন রক্ষাকারী ওষুধ। হাসপাতাল নিজেই এখন অসুস্থ। 6 দিন ধরে বিদ্যুৎ না থাকার কারণে আইসিইউ এবং পরীক্ষা নিরীক্ষা সহ আরও যে সমস্ত কার্যক্রম রয়েছে সেগুলো পুরোপুরিভাবে বন্ধ রয়েছে। পর্যাপ্ত চিকিৎসক না থাকায় এখানে ভর্তি থাকা রোগী যারা রয়েছেন তারাও পড়েছেন ভোগান্তির মুখে। তবে প্রধান সড়কগুলোর পানি কমতে থাকায় রোগী যারা ভর্তি রয়েছেন তারা বলছেন চিকিৎসকরা এসে জেনারেটর সুবিধা যদি চালু করেন তবে খানিকটা আবারও চালু করা সম্ভব ফেনী সদর হাসপাতালের কার্যক্রম। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ফেনী। পরিত্যক্ত পোড়াবাড়িতে পরিণত হয়েছে খুলনা বেতার কেন্দ্র। সরকার পতনের দিনে দুর্বৃত্তরা শুধু তাণ্ডবই চালায়নি, চালিয়েছে লুটপাটও। পুড়ে ছাই হয়েছে 54 বছরের নথিপত্র সহ সংরক্ষিত অমূল্য সম্পদ। তারপর থেকে বন্ধ রয়েছে সম্প্রচার, বিপাকে পড়েছেন 2 শতাধিক কর্মকর্তা কর্মচারী সহ তালিকাভুক্ত শিল্পীরাও। গেল 5 আগস্ট দুপুর গড়িয়ে বিকেল, খুলনা বেতার কেন্দ্রে তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। চলে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট। এরপর থেকেই পোড়া বাড়িতে পরিণত খুলনা বেতার কেন্দ্র। স্টুডিও ভবন, রেকর্ডিং, ট্রান্সমিশন, এমসিআর রুমে এখনও পোড়া গন্ধ। পুড়ে ছাই নথিপত্র সহ সংরক্ষিত মূল্যবান সামগ্রী। হাজার হাজার লোক আসি বিভিন্ন জায়গায় ভাঙচুর শুরু করেছে, আমি নিজের চোখে দেখলাম। সব বই মানে ভ্যানে করে নিয়ে যাচ্ছে, ভেঙে চুরে সব গুঁড়া গুঁড়া করে দিচ্ছে, আগুন ধরাই দিচ্ছে স্টুডিওর ভিতরে। শ্রোতারা যত অনুরোধ, তাদের পছন্দের গান আমরা এখান থেকে বাছাই করে করে দিছি। তাণ্ডবের পর পেরিয়েছে বেশ কয়েকদিন, এখনো বন্ধ কার্যক্রম। প্রতিষ্ঠানের কেউ কেউ নিজ উদ্যোগেই জঞ্জাল সরাচ্ছেন। 2-1টি বিভাগে কাজ শুরু করেছেন কর্মকর্তা কর্মচারীরা। রাষ্ট্রীয় সম্পদ তো নষ্ট হয়েছে, যার যার ব্যক্তিগত সম্পদ সেগুলিও নষ্ট হয়েছে। আমাদের টোটাল বাংলাদেশ বেতার অফিস, আদালত এবং স্টুডিও, শিল্পী, কলাকুশলী সমস্ত কিছু অকেজো করে ফেলছে। সম্পূর্ণ বেকার, কোনো কিছুই নাই। এখন আসি, দৈনন্দিন আসতে হয়, হাজিরা দিতে হয়, হাজিরাই দিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠা করতে আবার কি পরিমাণ সময় লাগবে সেটা আসলে এখন এই মুহূর্তে বলা যাবে না। এটা আমাদের নীতি নির্ধারক পর্যায়ে তাদের নীতি নির্ধারণের উপর নির্ভর করবে। স্বল্প পরিসরে কেন্দ্রটি চালুর পরিকল্পনা রয়েছে, তবে জানা নেই দিনক্ষণ। আমরাও চাচ্ছি যে এই সম্প্রচার কার্যক্রম যেন আগামীকাল থেকেই শুরু হয় বা আজকে থেকেই শুরু হয়, কিন্তু আমাদের সদিচ্ছা থাকলেও কিন্তু আমরা সেই কাজটি করতে পারছি না। কারণ আমাদের যে সরকারি টাকা আমরা ব্যয় করব বা পিডব্লিউডি যে তাদের কাজটা করবে, এটা একটা নির্দিষ্ট প্রসেসের ভিতর দিয়ে যাইতে হবে। 1970 সালের 4 ডিসেম্বর খুলনার গল্লামারীতে যাত্রা শুরু হয় রেডিও বাংলাদেশ খুলনার। 1979 জুলাইয়ে নূরনগর এলাকায় কেন্দ্রটি স্থানান্তর করা হয়, যা পরবর্তীতে খুলনা বেতার নামে রূপ পায়। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।
মাদারীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে তাওহিদ নামের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 90 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার রাতে মামলাটি করেন জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান। শেখ হাসিনা ছাড়াও আসামি করা হয়েছে সাবেক সংসদ সদস্য শাহজাহান খান, বাহাউদ্দিন নাসিম সহ আওয়ামী লীগ সমর্থিত অন্তত 90 জনকে। এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরও 700 জনকে। মামলায় বলা হয় 19 জুলাই মাদারীপুর পৌর শহরের যুব উন্নয়ন অফিসের সামনে ছাত্রলীগ এবং কোটা বিরোধীদের সাথে সংঘর্ষ হয়। এ সময় তাওহিদ সান্নামাত নামের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে মারা যায়। দেশে সহসাই গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। দুপুরে হবিগঞ্জ প্রেস ক্লাবে আলোচনা সভা শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। জালাল আহমেদ বলেন, বিগত সরকার নির্বাহী আদেশে গ্যাস এবং বিদ্যুতের দাম বৃদ্ধি করত, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এই নিয়ম স্থগিত করেছে। দাম বৃদ্ধি করলে এনার্জি রেগুলেটরি কমিশনই করবে। তিনি বলেন, ক্যাপাসিটি চার্জের ক্ষেত্রে প্রতিটি পক্ষের সাথে আলোচনা করে তা ঠিক করা হবে। যদি কোনো এনটিটি প্রডিউসার অথবা ডিস্ট্রিবিউটার দাম বাড়াতে চায়, এটা নির্ধারণের একটা প্রক্রিয়া রয়েছে। এই প্রক্রিয়া অনুসরণ করা হবে, কিন্তু সহসা বিদ্যুতের বা গ্যাসের দাম বৃদ্ধির কোনো সম্ভাবনা আমি দেখছি না। ভিক্ষুক বানিয়ে ভাতা পাওয়ার ব্যবস্থা করা হয় কুড়িগ্রাম সদর সমাজসেবা অফিসে। অভিযোগ আছে সদর উপজেলার সমাজসেবা অফিসের অসাধু কর্মকর্তা কর্মচারী এবং স্থানীয় জনপ্রতিনিধির সমন্বয়ে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট চক্র। ফলে উপকারভোগী তালিকায় নাম থাকলেও শিক্ষাবৃত্তি পাচ্ছেন না অনেকে। অনিয়মের অভিযোগও আছে পুনর্বাসন তালিকা নিয়েও। ভিক্ষুক নয় এমন পরিবারকে ভিক্ষুক দেখিয়ে দেয়া হচ্ছে সহায়তা। এসব অপকর্মের সাথে আছেন সাবেক এক জনপ্রতিনিধি। সংশ্লিষ্টদের দাবি জড়িত নন তারা, জানেন না বিন্দু বিসর্গ। শরীয়তপুর শহরের বাজারে ইচ্ছে মতো দামে সবজি বিক্রি করছেন বিক্রেতারা। চড়া দামে নাকাল সাধারণ মানুষ। মাত্র 15 কিলোমিটার দূরের পাইকারি বাজার থেকে আনা সবজি প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে খুচরা বাজারে। এতে ক্ষুব্ধ বিক্রেতারা। শরীয়তপুর শহরের সবজি বাজার সরবরাহের কমতি নেই, কিন্তু কিনতে গেলেই নাজেহাল ক্রেতা। আলু 60 টাকা, বেগুন 80 থেকে 85 টাকা, করলা 70 থেকে 75 টাকা কেজি। প্রতিটি সবজির দাম চড়া। পেঁয়াজের কেজি 100 টাকা, আলুর কেজি 60 টাকা, মিষ্টি কুমড়া 50 টাকা কেজি। বাজারে সব দাম বেশি, কোনো কিছু সস্তা নাই। শরীয়তপুর কৃষি এলাকা, এখানে সব তরকারির দাম কম থাকা উচিত ছিল। যাওয়া যাক পাইকারি বাজারে। জেলার সবচেয়ে বড় কাঁচা পণ্যের সরবরাহ স্থল জাজিরা উপজেলার মিরাসার চাষি বাজার। শহরের যত সবজি তার বেশিরভাগই যায় এখান থেকেই। জেনে নেওয়া যাক পাইকারি দর। ধুন্দুলের দাম হচ্ছে এখন আজকে বাজার হচ্ছে 30-35 এরকম, আর চিচিঙ্গা এরকম সেম একই দাম 30-35 টাকা। আর আপনার লাউর দাম তো বললামই, লাউ 25-22 এরকম। আর পেঁপে হচ্ছে 18-20 টাকা বিক্রি করতেছি আমরা। শাক কিনছি 20 টাকা কেজি, আর শসা কিনছি 25 টাকা কেজি। পাইকারি আর খুচরা বাজারের দূরত্ব মাত্র 15 কিলোমিটার, অথচ এক দফা হাত বদলেই কোনো কোনো সবজির দাম হয়ে যাচ্ছে প্রায় দ্বিগুণ। এ নিয়ে খুচরা বিক্রেতাদের নানা অজুহাত। গণমাধ্যম কর্মী দেখলে আবার পণ্যের দাম কমে যায় 10 থেকে 15 টাকা। পেঁপে 30 টাকা। 30 টাকা। আচ্ছা, এখান থেকে একজন ক্রেতা আসছে, তিনি এসে বললো যে আমরা পেঁপে নাকি 40 টাকা করে দিচ্ছি, আর ধনিয়া পাতা 300। আপনার কিনছেন কত করে? ধনিয়া পাতা কিনা 240 টাকা কেজি। লাউ 60 টাকা। মানে যে এটা মানে যেখানে এটা পাক না, এটা নিব না, আপনি ভাত দিলেও এর লগে 40 টাকা না, কারণ এটা ওটাতে উড়ে দেবো, ঘরে পাতা আমার 10 টাকা করে থাকবো। ধনিয়া পাতা যেটা বসে সেখানে এটি কি আপনি ভাই ব্যস্ত করবেন। কিনছেন কত করে ধনিয়া পাতা? ধনিয়া পাতা 60 টাকা করে। কৃষি বিপণন কর্মকর্তা বলছেন, আইন অনুযায়ী সবজির ক্ষেত্রে 30% বেশি মুনাফার সুযোগ নেই। আর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তার দাবি, বাজার নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। শাকসবজিতে খুচরা পর্যায়ে সর্বোচ্চ 30% মুনাফা অর্জন করা যাবে। জেলার ম্যাজিস্ট্রেটদের সাথে নিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে আমরা সেই এটা জরিমানা করে থাকি। একটা যৌক্তিক মূল্যহার যেটি কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক নির্ধারিত হয়ে থাকে, সেই মূল্যহারের মধ্যে মূল্য তালিকায় মূল্যটি নির্ধারণ করেছেন কিনা। যদি এর ব্যত্যয় ঘটে, সেক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা নিয়ে থাকি। নিয়মিত বাজার তদারকি এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া না হলে বাজারে স্বস্তি ফিরবে না বলে মনে করেন ক্রেতারা। এস এম শাকিল,
যমুনা নিউজ, শরীয়তপুর। GPH কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। বন্যার কারণে সারা দেশে সীমিত পরিসরে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের 5250তম জন্মদিনে অনাড়ম্বর র্যালি আর ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রার্থনা করা হচ্ছে দেশের মানুষের জন্য। ভোর থেকে শুরু হয় কৃষ্ণ অষ্টমী তিথি, শেষ হবে কাল 2:19। শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয় ঠাকুরগাঁওয়ে। দুপুরে গোবিন্দ জিউ মন্দির থেকে বের হওয়া র্যালিটি শহর প্রদক্ষিণ করে। প্রার্থনা শেষে ভক্তদের মাঝে বিতরণ করা হয় প্রসাদ। সবাই মিলে র্যালি করে আসলাম এবং খুব আনন্দ, খুব খুশি আমরা। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে প্রীতি শুভেচ্ছা। শোভাযাত্রা হয়েছে সিরাজগঞ্জে। শহরের ভাসানী কলেজের সামনে অনুষ্ঠানের মঙ্গল প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন আয়োজকরা। র্যালিটি প্রধান সড়ক ঘুরে কালীবাড়ি মন্দিরে গিয়ে শেষ হয়। সকালে রাজশাহী নগরীর সাহেব বাজারের শ্রী শ্রী গোপীনাথ ও লক্ষ্মীনারায়ণ দেব মন্দির থেকে শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি হনুমান জিউর আখড়ায় গিয়ে শেষ হয়। সিলেটে অনাড়ম্বরভাবে পালিত হচ্ছে জন্মাষ্টমী। সকালে নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় উৎসবের উদ্বোধন করেন সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। পরে একটি শোভাযাত্রা বের করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শহরে হরিনাম সংকীর্তন সহ মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে টাঙ্গাইলের সনাতন ধর্মাবলম্বীরা শ্রীকৃষ্ণের জন্মতিথি স্মরণ করছেন। সকালে শহরের বড় কালীবাড়ি প্রাঙ্গণ থেকে বের হয় শোভাযাত্রাটি। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার কালীবাড়ি গিয়েই তা শেষ হয়। সম্প্রতি সভা হয়েছে জয়পুরহাটে। শহরের শিব মন্দিরে এই অনুষ্ঠান শেষে একটি শোভাযাত্রা বের করা হয়। পরমাবতার শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও মঙ্গল শোভাযাত্রা হয়েছে পটুয়াখালীতে। বৈরী আবহাওয়ার মধ্যেই শোভাযাত্রা হয় ঝালকাঠিতে। পরে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। বরিশালের মন্দিরে মন্দিরে বিশেষ যজ্ঞ পূজার আয়োজন করা হয়। প্রতি বছর র্যালি থাকলেও এবার তা বাতিল করে সমুদায় অর্থ বন্যা দুর্গতদের ত্রাণ তহবিলে দেওয়া হয়েছে। বন্যা হয়েছে, যে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা এই বন্যাঢ্য র্যালি এবং ডিসপ্লে বন্ধ করে তার সকল টাকাটা বন্যার্তদের সেবার জন্য আমরা সেখানে দেওয়ার চেষ্টা করছি। আমাদের র্যালি ছাড়া বর্তমানে আমাদের যজ্ঞ অনুষ্ঠান, তারপরে হচ্ছে এখানে ভজন কীর্তন, এগুলো চলতে থাকবে। উৎসব ব্যয় কমিয়ে বন্যার্তদের সহায়তা করতে সীমিত পরিসরে অনুষ্ঠান করেছে নেত্রকোনা পূজা উদযাপন পরিষদ। শহরের নরসিংহ জিউর আখড়া, ইস্কন ছাড়াও 10 উপজেলায় এবছর সংক্ষিপ্ত আয়োজন করা হয়। জন্মাষ্টমীর র্যালি হয়েছে শেরপুরে। সকালে শহরে একটি শোভাযাত্রা বের করা হয়। রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও পূজা উদযাপন পরিষদের আয়োজনে বগুড়ায় মঙ্গল শোভাযাত্রা বের হয়। পরে জেলা স্কুল মাঠে একটি সভায় অংশ নেন আলোচকরা। শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে এবছর খুলনায় উদযাপিত হচ্ছে শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি। দিনটি উপলক্ষে জেলা এবং মহানগর পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে মন্দির ভিত্তিক ধর্মীয় ও মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদযাপন কমিটি জানিয়েছে, উৎসব খাতে বরাদ্দকৃত টাকা বন্যা দুর্গতদের সহযোগিতায় পাঠানো হচ্ছে। এই যে বড় পরিসর অনুষ্ঠানটা এবার আমরা বর্জন করে শুধুমাত্র মাঙ্গলিক যে অনুষ্ঠানগুলো আছে অভ্যন্তরীণভাবে আমরা মন্দিরেই সেগুলো করব। এই অর্থটি যাতে আমরা বন্যা দুর্গত মানুষদের তাদের সেবায় আমরা উৎসর্গ করতে পারি, তাদের সেবায় সম্পৃক্ত হতে পারি। বন্যা কবলিতদের অর্থ ও মানবিক সহায়তা দিয়ে হবিগঞ্জে ধর্মীয় আচার অনুষ্ঠানে সীমাবদ্ধ রাখা হয়েছে জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা। জন্মাষ্টমীর শোভাযাত্রা খরচটা আমরা বন্যা দুর্গতদের পাশে বিতরণের জন্য আমরা সিদ্ধান্ত গৃহীত হয়। পূজা, আলোচনা সভা আর ধর্মীয় দেশানাতেই সীমাবদ্ধ বাগেরহাটের জন্মাষ্টমীর অনুষ্ঠান। ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও ছাত্র জনতা অভ্যুত্থানে নিহত শিক্ষার্থী ও বন্যার্থদের জন্য প্রার্থনা করা হয় সারা দেশের জন্মাষ্টমী উৎসবে।
আমিন বাবু, যমুনা নিউজ।